হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন মালয়েশিয়া ইমিগ্রেশনে আছি। যেহেতু মালয়েশিয়ান পুলিশ এরা অনেক ভেজাল করে, আমি যাওয়ার সময় একবার ভেজালে পড়ছি। এরা বাংলাদেশের পুলিশ এসে তারও খাচ্চর মার্কা। আর এরা যদি একবার বোঝে যে এরাও তেমনটা ইংলিশ জানে না, এরা মালয়েশিয়ান ভাষাটাই জানে। আর এরা তেমনটা ইংলিশও তেমনটা পারে না অনেকেই। আবার আমিও যদি মালয়েশিয়ান ভাষা জানি না, ওরা ঝামেলা করে। আর এখানে ঝামেলার মূল উদ্দেশ্য বাংলাদেশিরা, ওরা এয়ারপোর্টে এসেও দালালি ব্যবসা করে। সেরমই এক দালালি ব্যবসা আপনাকে আমি দেখাবো। আপনারা আমার ক্যামেরার সামনে এখন খেয়াল করবেন, এই পাশ দিয়ে দেখবেন এই সাইডে একজন দাঁড়ানো আছে, দেখেন। আমি আরও সামনের দিকে যাইতেছি, আপনাকে আপনার যখন বলবো তখন দেখেন। ঘাড়ে ছোট ছোট ব্যাগ নিয়ে দাঁড়ানো আছে, এটা হচ্ছে সব বাংলাদেশি। এরা এখান থেকে সোনা পাচার করে, এবং এই সোনার পাচার করে 250 টাকার মাধ্যমে, যেটা মালয়েশিয়া 250 রিঙ্গিত। আবার যে আপনার 250 রিঙ্গিত হলেও বাংলাদেশি টাকায় আসে হচ্ছে আপনার 6, 7,500, 8,000 টাকা। হ্যাঁ, আমি এই যে যাইতেছি হাতের ডান পাশে, ডান সাইড দিয়ে, ঠিক আছে। যেহেতু এখান দিয়ে ভিডিও করা নিষেধ না, আমি ভিডিও করতেছি সোনা কারবারি বাংলাদেশ যারা এগুলো করে তাদের জন্য। ওরা যদি বুঝতে পারে, এই সাইডে দেখছেন, এটা সব বাংলাদেশি দাঁড়ায় আছে। আর ওই লোকটার আমি উঠতে উঠতে নিয়ে গেছি, দেখাইতেছি আপনার আমি। আমরা এটা কিন্তু এখন চেক ইন পয়েন্ট। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু চেক ইন পয়েন্টে সাধারণ পাবলিক আসতে পারে না, আর মালয়েশিয়া কিন্তু একবারে চেক ইন পয়েন্ট পর্যন্ত সবাই মানে সাধারণ সবাই আসতে পারে। এখানে কোনো ইয়ে নাই, মানে কোনো বাধা নাই। হ্যাঁ, এখানে কোনো ঢুকতে হইলে কোনো পাসপোর্ট বা আবেদন কিছু দেখানো লাগে না। চেকিংয়ের পরে পাসপোর্ট, মানে একবার চেকিং পর্যন্ত একবার মনে করেন একজন যাইতে পারে। হ্যাঁ, এই যে ছেলেটা মনে করেন চেকিংয়ে যান, ওই ছেলের কাছে ব্যাগ আছে 3-4টা, আমি ওর অবশ্যই একটা দুটো নিয়ে হেল্প করে দিছি। এটা আপনাকে পরে বলবো, এটা আপনার পরে বলবো। যাক, এবার আসি মালয়েশিয়ায় স্বর্ণের ব্যাপারে। মালয়েশিয়া এয়ারপোর্টে আমি যেহেতু 3 দিনের জন্য মালয়েশিয়া আসছিলাম, আমি এখান থেকে যাব হচ্ছে আপনার বাংলাদেশে। এবার যাওয়ার সময় আমার হাতে, আমি যেহেতু 3 দিনের জন্য আছি সেই জন্য আমার হাতটা খালি। হ্যাঁ, আমার ঘাড়ে যে একটা ব্যাগ ছাড়া ঘাড়ে আমার কিছুই নাই। তখন একজন আসছে, ভাই খালি হাতে? আমি বললাম, হ্যাঁ। উনি আমাকে বললো যে তাহলে আপনাকে একটা লাকিজ দিয়ে দিই। আমি কিছু লাকিজ দিয়ে দিবেন, ভালো কথা। হ্যাঁ, ভালো কথা, দেন, আমি ইমিগ্রেশন পার করে দিই। তখন আমি হয়তো জানি না এত কিছু। তখন আমি ওই লোকটাকে সরল মনে বা ফ্রেশ মনে বললাম, কোনো ঝামেলা না হলে দেন, আমি নিয়ে দিই। পরে উনি আমাকে বললো কি, দাঁড়ান আমি লাকিজ ধরে আপনাকে দিতেছি। তখন আমার মাথার ভিতরে একটা ক্যাচ করলো, কী রে, দাঁড়ান লাকিজ ধরে দিতেছি মানে? তখন উনি আমার বললো যে ভাই আপনাকে 200 টাকা দিব। উনি লাকিজ ধরে দিবে আবার 200 টাকা দিবে আমারে। আমি মনে করছি ওনার লাকিজ, এই জন্য আমি ওনাকে ফ্রি নিয়ে দিতে চাইছি, ইমিগ্রেশন পার করে দিব। যেহেতু উনি ওভার মাল আনছে, হ্যাঁ, মানে 30 কেজির ওভার মাল আনলে 25 রিঙ্গিত করে এখানে পার কেজিতে দেওয়া লাগে। আমি এই জন্য ওনার মনে করছি আচ্ছা ঠিক আছে দেন, আমি ফ্রিতে নিয়ে দিই। যেহেতু আমার খালি হাত, উনি 30 কেজি মাল নিয়ে যাবে। এখন উনি করছে কি, এটা হচ্ছে বাংলাদেশি দালাল। মানে যারা 60 কেজি 70 কেজি মাল আনে তাদের কাছ থেকে আমার 30 কেজি মাল নিয়ে দিবে, মানে একটা লাগেজ নিয়ে দিবে। তারা তো 2-3 লাগেজ আনে, একটা লাগেজ আমারে দিবে। তাদের কাছ থেকে 20 রিঙ্গিত পার কেজিতে নিবে, আর আমারে পার কেজিতে মনে করেন 10 রিঙ্গিতও দিবে না, 8 রিঙ্গিত করে দিবে। আমার জিনিসটা তো মনে করেন মাথায় বোধগম্য হলো না। এই যে একজন, এই যে আপনি দেখাইতেছে গান যাইতেছে, মনে করেন বাংলাদেশ তো ওরা 4-5 জন, তো ওরা যদি ওদের দিকে ক্যামেরা তাক করছে তাহলে ওরা চলে আসে। হ্যাঁ, এই সাইড দিয়ে দেখি আবার আরেকজন আইছে, ভাই তাহলে আমার একটা মোবাইল নিয়ে দেন, আর বাসায় আমার বোনের বিয়ে, আমার 100 গ্রাম স্বর্ণ নিয়ে দেন, আমি আপনাকে 250 টাকা দিব। তাহলে দেখেন, লাকিজে লাকিজ বাবুর দিবে 200, স্বর্ণ মোবাইল বাবুর দিবে 250। আমার কাছে কেমন জানি খেটকা খেটকা লাগলো জিনিসটা, আসলে তো বোঝার বিষয় আছে। পরে দেখলাম যে উনি আর একজনের লাকিজ আমার কাছ থেকে নিয়ে দেবে, তার কাছ থেকে উনি 500 রিঙ্গিত নিবে, ঠিক আছে, আমার দিবে ধরেন 200 রিঙ্গিত।
আর 100 গ্রাম স্বর্ণ আর একটা মোবাইল আমি নিয়ে দিব, উনি তাতে দেব 200 রিঙ্গিত। হ্যাঁ, তাহলে ধরেন আমার এবারে কিন্তু এখানে 12,000 টাকার মতো ইনকাম হয়ে যাইতেছে। এবার আসল টুইস্টে আসেন, যেটা আপনারা দেখলেন 250 টাকায় স্বর্ণ। এবার স্বর্ণ হচ্ছে 100 গ্রাম স্বর্ণ ইমিগ্রেশনে ধরে না। উনি আমার কাছে 100 গ্রাম স্বর্ণ দিয়ে দিবে, উনি আমার ছবি তুলে রাখবে, পাসপোর্টের ছবি তুলে রাখবে, ভিসারও উনি ছবি তুলে রাখবে। এখন এইসব ছবি তুলে রাখার পরে আমি গেট পাস হয়ে নিয়ে যাব, গেট পাস করে যখন নিয়ে যাব, হ্যাঁ, উনি আমাকে 200 টাকা দিবে। তখন আমি আবার যারা এদিকে মানে মালয়েশিয়া যারা থাকে, হ্যাঁ, তাদের বললাম আপনি নেন, আপনি তো এখানে কাজ করেন, আপনার কাছে তো 250 রিঙ্গিত নাকি। তখন উনি বললো যে ভাইয়া, মালয়েশিয়া অনেক লোক এখন ঘুরতে আসে, ভিসা হচ্ছে অ্যাভেলেবেল, যার কারণে আগে 500 রিঙ্গিত, 600 রিঙ্গিত, 700 রিঙ্গিত দিত, এখন দেয় হচ্ছে আপনার 250 রিঙ্গিত। যদি আপনিও যদি না নেন না, দেখেন যে ওই এমনি 400 রিঙ্গিত দিবে। আমি কই 400 রিঙ্গিত দিবে, ভালো কথা, নিয়ে দেন, সে তো বোনের বিয়েতে দিবে 100 গ্রাম স্বর্ণ। পরে কয় রে ভাই, আপনি এটা বোঝেন নাই, এটা বোনের বিয়েতে না, ওই সাইড দিয়ে দেখেন যে ছোট ছোট ব্যাগ গাড়ে না, প্রত্যেকের কাছে 1 কেজি করে স্বর্ণ আছে, প্রত্যেকের কাছে 1 কেজি করে স্বর্ণ আছে। ওরা সকালের থেকে রাত 12টা পর্যন্ত, মানে লাস্ট টিপ পর্যন্ত, বাংলাদেশে আনতে যায় লাস্ট টিপ পর্যন্ত ওরা থাকে, প্রত্যেকের কাছে 1 কেজি করে স্বর্ণ আছে। ওরা এই স্বর্ণ এখান থেকে একবারে তো বেশি করে পাঠানো যায় না, ওরা 100 গ্রাম করে পাঠায় দেয়। আমি তো শুই না অবাক, 100 গ্রাম স্বর্ণ ওরা মাত্র ওকে খরচ 250 টাকা। আর যদি কাস্টমসে যদি ব্যাট দেওয়া লাগতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশ সরকার কত টাকা রাজস্ব পাইতো। জিনিসটা আমি অবাক হয়ে গেলাম। পরে আমি নিলাম না। না, বাইসেন্স যদি আবার হারাই যায় তাহলে, বা আমার ইমিগ্রেশন আটকাইলে, হয়তো আমার ইমিগ্রেশন আটকাইলে, উনি আমার বলছে ইমিগ্রেশন যদি আটকায় তাহলে আপনি স্বর্ণ দিয়ে দিবেন, আপনার যে পুলিশে ধরছে খালি আমাদের একটা ছবি দিবেন, আপনারা কিছু করা লাগবে, আপনি চলে যাবেন। তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমি মালয়েশিয়া থেকে পরে অন্য দেশে যাব, আমি ইমিগ্রেশন ধরলো, আমি ছবি দিলাম, আর ছবি দেওয়ার পর উন্নত ওনাদের স্বর্ণ ঠিকই নিয়ে গেল, আমি যদি জেল কাটলাম বা আমার যদি পাসপোর্টটা আপলোড করে দেয়, তাই তো আমি ভুক্তভোগী, তাহলে আমার এই 200 টাকা স্বর্ণ নেওয়ার দরকার নাই। আর এটা হচ্ছে বোনের বিয়ে, খালার বিয়ে, মামার বিয়ে, চাচার বিয়ে, এটা হলো সম্পূর্ণ মিথ্যে কথা। এটা হচ্ছে চোরাকার বাড়ি, মানে এগে বড় সিন্ডিকেট এই দেশেও আছে, ওই দেশে আছে, মানে এই দেশ থেকে 100 গ্রাম স্বর্ণ কিনে পাঠায় আর ওই দেশ থেকে রিসিভ করে। ঠিক আছে, এই লোকে ওদের ব্যবসা। এই যে আমার সামনে, এই সামনে যে আমার ছেলে কালো যে শার্টটা, এবার এই ছেলের কথায় আসি। এই ছেলের একটা কাহিনী বলি। এই যে কালো যে শার্টটা, এই যে সেটি যে নীলের পাপা পিছনে যে কালো যে শার্টটা, হ্যাঁ, উনি 9 বছর, দেখেন বাংলাদেশি কত সাদামাটা মানুষ, উনি 9 বছর মালয়েশিয়া থাকে, 5 বছর আগে একবার আসছিল, আবার আজকে যাইতেছে, এবারে তো 9 বছর। হ্যাঁ, এই যে কালো শার্টটা, এই যে ছেলেটা, হ্যাঁ, 9 বছর আগে উনি, 9 বছর ধরে মালয়েশিয়া থাকে, 4 বছর আগে একবার আইছিল, 5 বছর পর যাইতেছে। উনি কিছুই জানে না, উনি ইমিগ্রেশন কেমনে পার হইতে হয়, কোন ধাতে যাইতে হয়, কোন, মানে কিছুই জানে না। ওনার কাছে ব্যাগ আছিল আপনার হচ্ছে 30-60 কেজি দুইটা, ওনার হাতে আছে এখন ইনস্ট্যান্ট, গাড়ি আছে একটা, 2 হাতে আছে 2টা, মোট 3টা। তখন উনি দেখি যে মনে করেন পুরো এয়ারপোর্টের ভিতরে এসি, কিন্তু উনি ঘামতিছে। পরে আমি বললাম ভাই কী হয়েছে? পরে উনি বললো যে ভাই আমি এগুলো কিছু বুঝি না, আমার একটু খালি পথ দেখাই দেন, আমি তো, আপনি বাংলাদেশে যাবেন, আমি কেমনে কেমনে বিমানে যাবো, আমাকে দেখাই দেন। তখন আমি দেখছি উনি হাঁটতে পারতেছে না, ওনার গাড়ির ব্যাগটা ওজন না হলো 30 কেজির উপরে, কারণ গাড়ির ব্যাগ মানে সাথে কিন্তু 7 কেজি এটা অনুমোদন আছে, কিন্তু 7 কেজি কিন্তু কখনো ওয়েট করে না, হ্যাঁ, কখনো ইমিগ্রেশন বা চেক ইন পয়েন্টটা মাপে না, কখনো 7 কেজিটা মাপে না। ওরা যেটা আপনার ইয়েতে বুকিংয়ে দিবেন ওইটাই খালি মাপে, হ্যাঁ, আদারওয়াইজ যেগুলো থাকে ওইগুলো মাপে না। আমি তখন বললাম যে ভাই তাহলে আপনার গাড়ির ব্যাগটা আমার সাথে দেন, একটা দেন। উনি আমার বললো গাড়িটা পাবেন না। আমি বলছি কেন, দেন, সমস্যা নেই, আমারটা ছোটো, আপনারা পারবো। ওরে বাবা রে বাবা, ওনার গাড়িটা ওজন আমার মনে হলো 40 কেজির উপরে, 2 হাতে 2টা, এক হাতেরটাও দেয় 30 কেজির উপরে, আর এক হাতেরটা মনে করেন 20 কেজির মতো। পরে আমি বললাম ভাই আপনি 30 কেজিরটা আমারে দেন, হাতে যেহেতু ব্যাগ আছে আমি 30 কেজি নিতে পারবো।
আমি ওনারে ওইটা নিয়ে দিলাম। নিয়ে দিলে ওই ভাই তো দেখলাম যে উনি কিছুই বোঝে না, মানে পড়ালেখা তো জানেই না, তারপরেও মনে করেন কোথাও ডান বাম KILLEUR লেখা থাকলে আমি বুঝি যে এইটা হচ্ছে এদিকে যাইতে করতেছে। হ্যাঁ, এক্সাইট পয়েন্ট বা আমি মানে যেহেতু মালয়েশিয়া আপ ডাউন করছি আমি ওই দিন বুঝছি যে ওদের এক্সাইট মানে এক্সাইট যে পয়েন্টটা এক্সাইট পয়েন্টটা ওটা KILLEUR এরকম একটা কিছু লেখা থাকে, হ্যাঁ, ওদের বাসায়। তখন ওটা জিনিসটা বুঝে লাগছে আর কি। যাই কোনো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ইমিগ্রেশনও করাইলাম, ইমিগ্রেশন সব কিছু ওকে করাই ওনারে আমি সামনে দিকে নিয়ে গেলাম। তখন আমি ওনারে বললাম যে আপনি যে যাচ্ছেন একা একা, তাহলে আবার আসবেন, সকালে আসার সময় সমস্যা নেই ভাই, আমি আসতে পারবো। হ্যাঁ, পরে আমরা চলে এলাম যখন লাস্ট শেষমেশ ফিনিশিংয়ে, যখন আমরা মানে প্লেনে উঠবো। হ্যাঁ, প্লেনে ওঠার আগ মুহূর্তে তখন উনি আমারে সম্ভবত উনি হচ্ছে ওনার হচ্ছে 30-60 কেজি যে ছিল, একটা হচ্ছে আমার নামে বুকিং দিয়ে দিলাম 30 কেজি, আর 20 কেজির মতো একটা আমার হাতে রাখলাম। তাহলে ওনার হচ্ছে আমি 50 কেজি নিয়ে দিলাম, আর উনি ওনার নামে একটা 30 কেজি বুকিং দিছে, আর 30 কেজির প্লাস হবে একটা ওনার গাড়ে আছে আর একটা ওনার হাতে আছে। তাহলে উনি আনছিল হচ্ছে আপনার গাড়ে একটা, 2 হাতে 2টা প্লাস ব্রিফকেস 2টা, মোট হচ্ছে উনি আনছিল হচ্ছে 5টা, মানে 2টা ব্রিফকেস, ঘাড়ে একটা, 2 হাতে 2টা। ওনার সাথে ওনার রুমমেটরা ছিল আরও 4-5 জন, তারা হচ্ছে ওনারে মানে দিয়ে গেছে এখানে। হ্যাঁ, তারা একবার এই পর্যন্ত দিয়ে গেছে। যাই হোক আমি ওনারে দিয়ে গেলাম। যখন মনে করেন বিমানে উঠবো তার আগে আমি দেখলাম যে উনি পকেট থেকে মানি ব্যাগটা বাইর করলো। মানি ব্যাগটা বাইর করে 100 টাকার 8 থেকে 10টা, মানে 100 রিঙ্গিতের 8 থেকে 10টা উনি মনে করেন ধৈরে আমার হাতে ভিতরে ভরে দিল। আমি তো অবাক, লোকটা এত সহজ সরল লোক। উনি 8 থেকে 10টা রিঙ্গিত ধরেন, 10 রিঙ্গিত হচ্ছে 1000 রিঙ্গিত, 1000 রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকা, না হলে 26,000 টাকা আসে। উনি আমার দিয়ে দিল। উনি এতটা সহজ সরল, কিন্তু তখনও ওনার গাড়ির ব্যাগটা এত পরিমাণ ওজন যে ফুল মানে যেহেতু এয়ারপোর্ট অনেক বড়, ফুল এয়ারপোর্ট এসি, আমার কাছে শীত লাগতেছে, আমি হাবাতা পোলো টি শার্ট গাড়ি যাচ্ছিল, শীত লাগতেছে, কিন্তু উনি গামতিছে, ওনার হাতে একটা আছে আর ওনার গাড়ি একটা। যাই হোক আমি ওনার পরে ওইটা আমি ফিরিয়ে দিলাম। উনি অনেক কিছু ভাবলো। আর এই যে এখন বিমানে উঠবো, এই যে বিমানে উঠবার যে সাইডে একটা লোক দাঁড়ান দেখলেন, ওই যে এই সাইডে যে একটা লোক দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, ওটা কিন্তু আমাদের বাংলাদেশি, নোয়াখালী। দেখছেন, বিমান ওঠার আগ পর্যন্ত বাংলাদেশের বিমানবন্দরে চাকরি করে, হ্যাঁ, মালয়েশিয়ার এয়ারপোর্টে চাকরি করে। আর আমাদের এয়ারপোর্টে এই সোজা যারা চাকরি করে তারা তো মনে করেন ঢাকা, গুলশান, বনানী একটা করে বাড়ি বানায় ফেলাইছে। অথচ দেখেন আমাদের একজন বাংলাদেশি, তিনি আমাদের বিমানে উঠার মানে ইমিগ্রেশন পয়েন্ট পার হয়ে বিমান ওঠার আগ পর্যন্ত তারা চাকরি করে। তাহলে আবার চিন্তা করেন, এই মালয়েশিয়ান এয়ারপোর্টে আসলে এখানে লোকের অভাব নাই, সব বাংলাদেশি পাবেন, বেশিরভাগই বাংলাদেশি, ইন্ডিয়ান পাবেন খুবই কম, কিন্তু বাংলাদেশি পাবেন। কিন্তু পুলিশে কোনো সময় ঝামেলা করলে আপনি বাংলাদেশি কারো হেল্প নেবেন না, কারণ ওরা যেহেতু অনেক টাকা, 4-5 লাখ টাকা খরচ করে আসছে বাংলাদেশ থেকে এখানে, তখন ওদেরও পুলিশে ঝামেলা করতে পারে। কারণ মালয়েশিয়ার পুলিশ বাংলাদেশের পুলিশের চাইতে অনেক অনেক খারাপ। যেমন আমার সাথে যাওয়ার দিন মালয়েশিয়ান পুলিশ খারাপ করছে, সেটা একটু আপনাকে না বললে হয়তো বুঝতেন না। প্রথম হচ্ছে আমি যখন বাংলাদেশে আসি, এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলা আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসলাম। মালয়েশিয়া আইসা আনুমানিক 2টার দিকে আমি নামলাম। পরে যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল মালয়েশিয়ায়, আমাদের ইমিগ্রেশন আলাদা হইলো এক জায়গা। তখন আলাদাও যেখানে ইমিগ্রেশন হইলো, ওখানেও আর এক ফেসাল। ওখানে আমরা ছিলাম হচ্ছে 20 থেকে 25 জন, কিন্তু ওখানে আপনার মানে টেবিল ছিল 3টা, মানে 3টা ইমিগ্রেশন পুলিশ অফিসারে বসার ব্যবস্থা ছিল। হ্যাঁ, 3টা কাউন্টার ছিল, একটা কাউন্টার খালি ছিল, আর একটা কাউন্টার একটা পুরুষ পুলিশ ছিল আর একটা মহিলা পুলিশ ছিল।
এবার আসি মহিলা পুলিশের কথায়। মহিলা পুলিশ আমার টোকেন ছিল, টোকেন দেয় আবার, হ্যাঁ আমার টোকেন ছিল সম্ভবত 302 না 203 মনে নাই, এরও একটা টোকেন ছিল। টোকেন ডাকলো, আমি গেলাম। আর টোকেন ডাকার পরে আমি যাওয়ার পরে হয়েছে আমি কিন্তু এখন বিমানের ভিতরে আছি, যেহেতু বাংলাদেশে যাইতেছি আমরা কিন্তু বিমানের ভিতরে, আমাদের বিমানটা কিন্তু অনেক বড়, হ্যাঁ। মহিলাটা আমাদেরকে ডাকলো, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, হ্যাঁ ইউএস এয়ারলাইন্স এটা। মহিলা ডাকলো, টোকেনে গেলাম। মহিলা আমারে জিগেলো কি করেন, বললাম বিজনেস ব্যবসা করি। কোথায় যাবেন বললাম। তারপরে বলল আমি আপনাদের যত সহজে বলতেছি যে উনি কিন্তু আমাকে এত তাড়াতাড়ি একটা প্রশ্ন বলে নাই। উনি আমাকে আমাকে বলছে কি করবেন, কি করেন। আমি বলছি বিজনেস করি, ট্রেড লাইসেন্স দেখাইছি, হ্যাঁ। মিনিমাম তার 4-5 মিনিট পর আর একটা প্রশ্ন করছে, কেন আসছেন। তখন আমি বললাম ঘুরতে আসছি। আর উনি আপনার সাথে একটা কথা বলবে, 10 মিনিট ফোনে কথা বলতেছে, গান শুনতেছে, হাসতেছে, নাচতেছে, কি না কি করতেছে, মনটায় কয় ধরে থাপড়াই, এমনটাই রাগ উঠছিল। মিনিমাম আমার উনি ওনার সামনে আমার 40 থেকে 45 মিনিট বসায় রাখছে। আমার পিছনে অনেক মানুষ বসায় রাখছে। আমার সাথে কথা জিগেছে 3-4টা জিগানোর পরে আমার কয় গো ব্যাক বাংলাদেশ, ইউর ফেক ট্রাভেলার। আমার তো 40-45 মিনিট বসায় রে, আমার তো এই কথা কবার মিজাজটা গেছে হট হয়ে। পরে আমি বললাম হয়। পরে আমি ওনার সব কিছু বুঝাই বলার পরে ওনারে ইংলিশে বুঝাইলাম, ট্রান্সলেট করে করে বুঝানোর পরে আবার আমার আধা ঘন্টা বসায় রাখলো, হ্যাঁ। এদিকে কিন্তু পিছনে কিন্তু ভিড় কেমনি বাড়তেছে, কেমনি কিন্তু লোক বাড়তেছে, মানে বুঝে যাওয়ার পরে হোটেলে ফোন দিল উনি। হোটেলে ফোন দিলে তখন তারা বললো আমি শিওর হয়ে আপনাকে জানাইতেছি। পরে তারা শিওরে আবার ফোন দিছে, ফোন দিয়ে পরে বলছে হ্যাঁ, পরে আমার ছাড়ছে। ইউএস ছাড়ার পরে আসল কাহিনী কি হয়েছে পুলিশের সাথে, আমার পিছন থেকে এক পুলিশ একটা হেল্প ডেস্ক নামে একটা বসা ডাক দিছে। ডাক দিলে বললো শো ইয়ার পাসপোর্ট রিটার্ন টিকিট হোটেল বুকিং দেখালে উনি বললো সিঙ্গেল। আমি বললাম হ্যাঁ। উনি বললো 100 রিঙ্গিত, 100 রিঙ্গিত, হ্যাঁ মানে চাইলো। তখন আমি দিলাম। উনি হয়তো মনে হলো যে আমার কাছে টাকা পয়সা যথেষ্ট পরিমাণ আছে কিনা, এইটা চাওয়ার জন্য হয়তো উনি আমার কাছে 100 রিঙ্গিত চাইছে, মূলত না। উনি 100 রিঙ্গিত উনি আমার কাছে কিন্তু আগে পাসপোর্ট সব কিছু নিয়ে উনি ওনার পকেটে বসছে, পরে 100 রিঙ্গিত দিলে উনি আমাকে ওইগুলো দিয়ে আমার কয় গো। আমি বোকাচোদ হয়ে গেলাম। মনে হলো যে আমি রংপুরেতে ঢাকা আইছি, প্রথম গাপ তো লিস্টটা না এসে নামছি। পুলিশের ব্যবহারটা দেই আমার তাই মনে হইলো, মানে আমি কি করবো। মানুষে আছে না যে এই পুলিশ সমস্যা হয়েছে, উনি আমার 100 রিঙ্গিত নিয়েছে, আমি পরে পুলিশের কাছে যে কমপ্লেন দিব। মানে কমপ্লেনটা যে দিব, আমি দেওয়ার আগে আমি কিছু বুঝিনি যে মানে 100 রিঙ্গিত নিয়ে গেলো কি হইলো, আমি কিছু বুঝলাম না। পরে যাই হোক, মনটা খারাপ, 100 রিঙ্গিত নিয়ে গেলাম, কি জন্য নিল বা ওই রিঙ্গিতটা কোথাও থেকে দিবে কি না। তখন সামনের এক পুলিশে আইসে, সামনে আসলাম, আইসা দেখি দুই পুলিশ অফিসার বা এক জায়গায় বসা। তখন আমি বললাম যে ভিতরে স্যারে 100 রিঙ্গিত নিচে, ওনার ইংলিশে বললাম। তখন উনি জিনিসটা বুঝে উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করলে তখন আমি বুঝছি যে ও তো আমার কট দিতে পারে। তখন আমি ওনার বললাম ওকে ওকে সরি, লেট মি ফিনিশ, সরি আমার রং হয়েছে, আমার ভুল স্বীকার করছি। মানে উনি বলতেছে কেন আমি এই কথা বললাম তারে। তখন আমি সরি বললাম, সরি বলার বাইরে আসলাম বাংলাদেশি। এক বাংলাদেশির ওই পুলিশে কইতেছে কি ইওর রুট ব্যবহার, রং ব্যবহার, মানে আমার ব্যবহার খারাপ, আমি ভালো না। তখন ওই বাংলাদেশি শালার পর শালা, যাই হোক বকা দিতে নাই, ওরা ওয়ার্ক পারমিট থাকে, ওরা অনেক পরিশ্রম করে, কিন্তু ও জিনিসটা বুঝতে পারে নাই। ও আমার কই ভাই, কি ভাই কয়টা কি বাংলাদেশ পাইছেন, এখানে পুলিশের সাথে খারাপ ব্যবহার করেন? হ্যাঁ আমি বললাম খারাপ ব্যবহার করিনি তো ভাই। কয় উনি বলতেছে আমার ব্যবহার খারাপ। তখন আমি বললাম আপনি ভাই জানেন না, যা জানেন না তা বলেন না। তখন যখন আমি বলছি যা বলতে জানেন না, তখন দুই পুলিশ
আর এক পুলিশে ডাক দিছে, তিনজনে এসে আমারে কইতেছে, আমি যাতে ওই বাঙালিরা যাতে সব কিছু খুলে না বলি, আমার উনি বলতেছিল আই গো 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 কাম গো টু অফিস, গো টু অফিস, গো টু অফিস, গো টু অফিস। আমি তো গাবড়াই গেলাম আরো, আমি অফিস যাইতেছিলাম না। আর ওই যে বাংলাদেশি যে আমার কইলো, ও আগামাতা কোনো কিছু না শুনে, ও আমি বুঝছি, ওইটি আমারও বললো যে আপনি ভাই লোক ভালো না, আপনার সাথে কথা বলা যাবে না, আপনি ওদিক যান। তখন আমি বুঝছি না, ওদের মনেও একটা ভয় আছে, পুলিশে ঝামেলাই করে। তখন পুলিশে আমারে বললো অফিসে, তখন আমি তো মনে করেন যে ইমিগ্রেশন পার হয়ে আইছি, 3 দিনের জন্য আইছি, বাল যা হইবে। আমি বললাম ওকে গো অফিস। এখন অফিসে যাব, অফিসে যাইতেছি, আমার অফিসে না নিয়ে আমারে নিয়ে গেছে একটা সিঁড়িতে। ওরা তো সবগুলোই লিফট, কিন্তু ওটা হচ্ছে আপনার আমরা যেটা বলি আর কি প্লাস ডালাই সিঁড়ি যেগুলো বলি আমরা, হ্যাঁ যেটা আমাদের ডালাই সিঁড়ি, হ্যাঁ লিফট না ওটা। ওই সিঁড়িতে কারো মানে আপ ডাউন বা যাতায়াত থাকে না। তখন আমার সব কিছু দেখতে কইরা আমার কাছে যে 30,000 রিঙ্গিত ছিল, ডলার ছিল, এইগুলো নিয়ে নিছে, আর দেয় না। এগুলো নিয়ে নিছে আর দেয় না। পরে আমি এক পর্যায়ে চিল্লি করলে এগুলো দিয়ে দিছে। পরে আমি শুধু 30,000 রিঙ্গিত নিয়ে গেছি, আমি ভালো কইরা 30,000 রিঙ্গিত ঘুরে আনিছি বাংলাদেশ থেকে। আবার ইমিগ্রেশনে দেখতে ছিল, তখনও বলছি 30,000 রিঙ্গিত আছে, ঠিক আছে, 30,000 রিঙ্গিত আছে। এখন কথাটা হচ্ছে আমি তখন ওরা আবার আমার কাছে ডলার টাকা জন দিতে চাই নাই। তখন আমি ওর সাথে গেজাম করলে ওরা হাউকা করছে, ওরা মানে ব্যাগ দিয়ে দেবো। আমি ওকে 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 আমি বাংলাদেশ গো ব্যাক, বাংলাদেশে যাম চলে। আমি তখন বললাম বাংলাদেশে চলে যাব, নো প্রবলেম। তখন ওরা ওদের কাছে আমার টাকা পয়সা তখন ওরা দিয়ে দিলে প্রথমে ওরা আমার সামনে আমার 30,000 রিঙ্গিত দিতে মানে 10 থেকে 15,000 রিঙ্গিত রেখে দিছে। তখন আমি এটা মানি নেই, না মানলে পরে ওরা আমার সামনে দিয়েছে। ওই যে আমার যে 15,000 রিঙ্গিত মানে অর্ধেক নিলে অর্ধেক বিরোধ দিল, ওখানতে ওরা করছে কি 600 রিঙ্গিত রেখে দিছে। এটা আর কেমনে বুঝলাম, আমি যেহেতু 30,000 রিঙ্গিত আর হচ্ছে আপনার 1,500 ডলার নিয়ে গেছিলাম, যেহেতু আমি গেছিলাম হচ্ছে যদি কোনো একটা কিছু পছন্দ হয় আমি কিনে আনবো, আমি এই অনুমান করে নিয়ে গেছিলাম। তাহলে ভালো কথা, গেছি, নিয়ে যাওয়ার পরে ওখানে কাহিনীটা হয়েছে কি এর মধ্যে শুধু অনলি 15 রিঙ্গিত দিয়ে কেএলসি সেন্টার মানে ওই কালালামপুর টার্মিনাল 1 থেকে কেএলসি সেন্টার 15 রিঙ্গিত দিয়ে আমি বাসের টিকিট কাটছি। আর কেএলসি সেন্টারে নাইমে কেএলসি সেন্টার থেকে সম্ভবত বুকতাং মানে আমার যেখানে হোটেল, ওইখানে হচ্ছে আপনার 2 টাকা 70 পয়সা দিয়ে আমি ট্রেনের টিকিট কাটছি। যত সম্ভব 2 টাকা 70 পয়সা বা 3 টাকা 70 পয়সা মনে নেই। তাহলে 15 টাকা ধরেন, আবার যে 20 টাকাই আমার গেল। পরে হোটেলে গেলাম তো হাইটে টাইম স্কোয়ারের পিছনে যদি হোটেল ছিল, বুকেট বুকতাং ঢাকা শহরে একবার মেন শহরে, হ্যাঁ একবার ওই ইয়েতে আপনার বুকেট বিগনাঙ্গের এই সাইডে একটা স্টেশন আছে, জায়গাটার নাম ভুলে গেছি, IMEG নামে একটা মেট্রো স্টেশন আছে, ওই জায়গাটা এই হোটেল, হ্যাঁ সোজা তো টাইম স্কোয়ার পিছনে। নামলাম, গেলাম, পরে হোটেলে যে সব গুনে দিয়ে আমার 600 ডলার নাই। তাহলে 100 ডলার ওই লোকটা নিল, আর ওরা 3 জনে ওখানতেই 600 ডলার রেখে দিয়েছিল। পরবর্তীতে জানতে পারলাম মালয়েশিয়ার পুলিশ ওরা 1 টাকা মানে 1 রিঙ্গিত ঘুষ খায়, যদি টাকা পয়সা নাও দেয়, একটা বিড়ি খাইলে বিড়ি দিলে বিড়িও ওরা খায়। তাহলে এভারেজে কি হলো, বাংলাদেশের পুলিশের সাথে মালয়েশিয়ান পুলিশ অনেক খারাপ। আর মালয়েশিয়া বাংলাদেশের অভাব নেই, বাংলাদেশে সব জায়গায় পাবেন, হয়তো 5 সেকেন্ড আগে নয় 5 সেকেন্ড পরে বাংলাদেশি পাবেনি। মালয়েশিয়ায় বাংলাদেশি বেশি, ইন্ডিয়ানের চাইতে মনে হয় বাংলাদেশি আমার কাছে বেশি মনে হলো। কারণ আমি যেখানে গেছি এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, মার্কেট
বা মার্কেটের যে ওয়াশরুম, মানে যেখানে গেছি সেখানে বাংলাদেশি পাইছি। পরে আমি কেএলসিতে যেহেতু আমি বাসে নেমে গেছি, বাসেতে নামলে আমি তো হতাশাগ্রস্ত, মানে চিন্তিত যে পুলিশ আমার সাথে এরকম কী ব্যবহার করলো। 3 দিনের জন্য আসলাম। তখন আমি একটা ছেলের বললাম যে আমি ইয়েতে যাবো এখান থেকে কেএলসিসি বুকেত বুকতাং যাবো। তখন উনি আবার দেখাই দিলে হাতে এমনি এমনি এমনি। পরে আমি অমনি অমনি গেলাম, ভালো কথা, আমনে আমনে চলে গেলাম। এবার হয়েছে আসল কাহিনী, আর একটা কাহিনী, সেটা হচ্ছে বুকেত বুকতাং যখন নামলাম, নামে মনে হয় 1 মিনিট আমি হাঁটছি। 1 মিনিট হাঁটার পরে এক বাংলাদেশি ভাই আইছে, ভাই আপনি কি বাংলাদেশি? আমি বললাম হ। দেশে যাবেন না আসলেন? আমি বললাম আসলাম। পরে মানে এদিক মালয়েশিয়াতে যারা আসে সবাই তো মনে করেন ভিজিট বিষয় নিয়ে বেশিরভাগ কাম করে। তখন বললাম ভাই কাম করবেন না যাবেন? ছিলাম বললাম চলো। পরে আবার ভাই আমি বাড়ি যাওয়ার জন্য আইফোন কিনছিলাম 1.5 লাখ টাকা দিয়ে। আমি তো জুয়ে খেলায় হারছি, আমার তখন বাড়ি যেতে হবে, আর বাড়িতেও ছুটি কাটায় আসতে হবে। আপনি যদি আমারে 1.5 লাখ টাকা দেওয়া লাগবে না, আপনি আমারে 50,000 টাকার মতো দেন, বাংলা টাকা 50,000 টাকার মতো, বা এত রিঙ্গিত আমার দেন। আমি তো মনে করেন 20 রিঙ্গিত, মানে 2,000 রিঙ্গিত। আমি তো আরো মুভিস হয়ে গেলাম। উনি একটা iPhone 60 দিবে আমারে 50,000 টাকায়, নতুন মেমো টেমো আছে, কার্টুন বক্স করা, ইনটেক। তখন আমি বললাম এটা কি ভাই খোলা যাবে? তখন উনি আমারে বলো যে ভাই খোলা যাবে। উনি আমারে মনে করছে কি শালা রংপুরে মুভিস পাইছি আজকে এটারে, মুভি আজকে এটারে বানাবো। রংপুরেতে রাইতের গাড়িতে আইছে, লঞ্চেতে নামছে গাবতলি বাস স্ট্যান্ডে। ওর কাছে যদি এটা দিতে পারি, আমার কাছে তো 2,000 রিঙ্গিত দিলেই তো ওর মনে করেন লাভ। আমি মোবাইলটা হাতে নিলাম, হাতে নিয়ে মনে করেন উপরেরটা দেখে বুঝতে পারিনি যেটা ডুপ্লিকেট, ভিতরেরটা দেখেও বুঝতে পারিনি ডুপ্লিকেট। যখন আমি ওর মানে গুগলে সার্চ দিলাম এই মডেলটা ধরে, তখন দেখছি মডেলটা নাই। মানে এই আইএমই সিরিয়ালটা কিন্তু আইফোনে কিন্তু আইএমই সিরিয়ালটা কিন্তু গুগলেও পাওয়া যায়, এটা নাই। আইএমই 6 দিয়ে গুগল আইফোনে আইএমই 6 দিলাম, নাই। ক্যামেরা চেক দিলাম, মন হলো নোকিয়া 1210-এর ক্যামেরা। তখন আমি বুঝছি এটা তো 2 নম্বর। তখন ও আবার দেখছে, ওরকম করলাম ভাই এই মোবাইল, তখন আমি করলাম ভাই বাংলা টাকায় মাত্র 1,000 টাকা দিব, বেগুনি কালারের নোট দেব, আমার পকেটে ইনস্ট্যান্ট এখনই আছে। কারণ আমি বাংলাদেশি টাকাও নিয়ে গেছিলাম, যে মনে করছেন ডলার থেকে এক্সচেঞ্জ করবো, এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করবো, পরে এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করি। তখন উনি কই না ভাই আমার বিপদের সময় একটু উপকার করলেন না। আমি কই ভাই আমার এরকম উপকার করার সামর্থ্য নাই যে আপনার আমি 2,000 রিঙ্গিত দিয়ে 1.5 লাখ টাকার ফোন কিনবো। আমার হাতে হলো স্যামসাং মোবাইল চালাই, এই মোবাইলের দাম হলো 15,000 টাকা। আর আমি কোন আলাউদ্দিনের চেরাক পেয়ে গেছি যে আমি 1.5 লাখ টাকার ফোন কিনবো 2,000 রিঙ্গিত দিয়ে, ধরেন 50,000 টাকা দিয়ে। এটা তো আমার মতো ভাই চেষ্টা মানুষের জীবনে কিনবো না, বুঝছেন? দেখেন নতুন কারো পান নাকি তারে দেন, এগুলো আমার টেন না। এখন মানে ওনার কান্দ কান্দ ভাব, কিন্তু মূলত এটা হচ্ছে 2 নম্বর চায়না মোবাইল, হ্যাঁ, চায়না ফটোকপি আইফোন। আর আপনারা জানেনই চায়না সম্বন্ধে, ওরা সব কিছু বাইর করতে পারে। তখন আমি ফোনটা নিলাম না, তখন আমি একটু দূরে দাঁড়াইয়া, যেহেতু আমি ঘাড়ে ব্যাগ ছিল, আমি নামছি 7টা 8টা বাজে। মানে আমি নতুন জায়গায় গেছি। আবার এবার সকালবেলা মানে 5টার সময় ভাত খেয়েছি, হ্যাঁ, 5টার সময় বাসাতে ভাত খেয়ে গেছি। ঈদের দিন সকালবেলা 5টার সময় ভাত খেয়ে গেছি। আর বিমানের ভিতরে আপনারা জানেনই বিমানের ভিতরে কি দেয়। আমি খাইছিলাম চিকেন, আর একটা ফিন্নি দিছিল, একটা আচার দিছিল, একটা পানি দিছিল, এটা খাইছি। আবার পুলিশই আমার সাথে খারাপ ব্যবহার করলো। মানে এবারে যে নতুন জায়গা, মনে করেন খুব একটা মানসিক কেমন যেন একটা মানে অশান্তির ভিতরে পড়ে গেলাম, খুবই খারাপ কন্ডিশনের মধ্যে পড়ে গেলাম।
ওদিক থেকে ঘামতেছি, ওদিক থেকে মোবাইলে চার্জ নাই, এদিক থেকে যে সিম কিনবো, সিম চাইতেছে আবার 20 রিঙ্গিত। 20 রিঙ্গিত মানে প্রায় কয় টাকা, 28 × 20 দেন। এই তো আর এক ঝামেলা, সিমও কিনলাম না। হোটেলটাও দেখায় জালানপুর রোড, বুকেত বুকতাং, হোটেলের নামও ইকো বুকেত বুকতাং, নামলামও বুকেত বুকতাং, বুকেত বুকতাং নামলাম, হোটেলে বুকেত বুকতাং, জালানপুর রোড, আশপাশে সবই দিয়ে জালানপুর রোড, সবই বুকেত বুকতাং। পরে মোটামুটি অনেকটা হাঁটলাম, ম্যাপ ধরে ধরে হাঁটার পরে এমন একটা জায়গায় পৌঁছাইলাম, মাটির তলেও রাস্তা, মাটির উপরেও 6 রাস্তা, মাটির তিলেও 6 রাস্তা। আমি এখন যাবো কয় রাস্তায়? তখন দেখি যে 2 বাংলাদেশি ভাই, তাকে মনে হয় অফডে ছিল, তারা ঈদে হয়তো মনে করেন কোথাও কোনো আনন্দ মজা টজা হয়তো মানে গেছিলো, ঠিক আছে। তারা দুইজনের একজনে খাইতেছে আপনার ওই দেশের কয়, ওই দেশে হচ্ছে আপনার কয় আইসকসুং, মানে আমি বুঝলাম কেমন আইসকসুং খাইতেছে একজনে, আর একজনে বিড়ি খাইতেছে। পরে তারা বললাম ভাই এটা চিনেন নাকি? পরে ওরে কইতেছে এটা অমুকের গার্লফ্রেন্ডের পাশের বাসার পাশে যে হোটেলটা না, এটা সেই হোটেল। পরে আমি বললাম ভাই ওটা দিয়েছেন না, আমি অনেকক্ষণ ধরে হাঁটতেছি তো ভাই, আমার গায়ে শরীরে এনার্জি নাই ভাই, আমি চিনতে পারতাছি না। পরে আমার ওই ভাইরা নিয়ে গেল, নিয়ে আমার দেখাই দিল হোটেলটা। মনে করেন আমি হোটেলের কাজ দিই 6 চক্কর পাচ্ছি, কিন্তু হোটেল আর খুঁজে পাইতেছি না। বললাম না যে মোবাইলে নেট নাই, গুগলে সার্চ রাখছিলাম অমনে যাই, কিন্তু রোড তো ইকো হোটেল বুকুত বিকতাম। ওখানে হচ্ছে গুগলে সার্চ দিলে দেখায় 5 মিনিট 10 মিনিট, 5 মিনিট 10 মিনিট, হাঁটি 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 ঘুরি, ওই জায়গাতেই ঘুরি, খালি ওই জায়গাতে, মানে হোটেলের সার্ভিস দিয়ে ঘুরি, এরকম হলো কন্ডিশন। যাই হোক, এরকম ঘুরে ফিরে হোটেলে উঠলাম, রিল্যাক্স নিলাম। পরে খাবার যাব, রাত বেজে গেছে প্রায় 1টা, খাইতে যাবো কোন জায়গা? পরে আমাকে রিসিপশনেও ছিল বাঙালি এসে গেলাম। বাড়ি কোন জায়গা? 4 জন ছিল, 4জনেই হলো বাড়ি বাংলাদেশেই। পরে বললাম ভাই খাবার দাবার কেমনে কি? কয় আমাদের এখানে খাবার আপাতত অবশ্যই আপনি হোটেলে দেখান। আমি হোটেল কোন জায়গার? কয় হোটেল মালিক মালয়েশিয়ান, রান্না বাড়া খাবার দাবার সবই বাংলাদেশিরাই আছে। গেলাম, দেখলাম যে সবই বাংলাদেশি। পরে মনে করেন বোঝে নিত, সকালবেলা 5টার সময় ভাত খাইছি, আর ফেলে কি একটু দেয় তাই খাইছি। পরে খাইলাম ও ববের খাওয়া। যাই হোক, আপনারা যারা প্রথম মালয়েশিয়া যাবেন, তারা চিন্তা ভাবনা করুন পুলিশ থেকে দূরে থাকবার। আর আপনার ভিতরে এমন একটা ভাব থাকবে যে আপনার কাছে মালয়েশিয়া আপনি আগে পরে আসছেন, বা আগে পরে, আমার কিন্তু আগে পরে 4-5টা দেশ ঘোরা ছিল। আপনার কাছে আসা যাওয়া কোনো ব্যাপার না, কোনো যখন দুর্বলতা যাতে পুলিশে না ধরতে পারে। পুলিশে যদি মনে করেন আপনারা মুভিস টাইপের পায় বা চুপি চাপি দেয়, তাহলে কিন্তু আপনারা সিপাই নেবে। আমি কিন্তু মনে করেন কমপ্লেন দিয়েছিলাম এক পুলিশের নামে, আর এক পুলিশের কাছে কমপ্লেন মানে কয় না যে আপনারা বলতেন যে আপনার কাছে ওই পুলিশে 100 রিঙ্গিত নিছেন, তাহলে আপনি। যাই হোক, প্রথম যারা মালয়েশিয়া আসবেন তারা পুলিশ এড়াই চলবেন। আর আমারও আগে পরে 4-5টা দেশ ভিজিট করা ছিল, কিন্তু আমি এরকম ধরনের বিপদে প্রথম পড়লাম। সবাই সাবধানে চলাফেরা করবেন, যতটা সেফলি থাকবেন, দূরে দূরে থাকার চেষ্টা করবেন। আর আমি কিন্তু সিঙ্গেল থাকাতে বিপদে পড়ছিলাম, সিঙ্গেল ছিলাম, এই জন্য বিপদে পড়ছিলাম।